আমি হচ্ছে সেটুকুই পড়াবো যেটুকু আসলে আপনাদের পরীক্ষার জন্য লাগবে, বাড়তি জিনিস দেখাবো না, আমি দেখাই দিব বাট মানে আপনাদের ওভাবে আমি বলেই দিব যে কতটুকু পড়বেন। তো অলরেডি এ এবং সি সেকশন কুইজ 4 দেখে মানে দিয়ে ফেলেছেন। ডি সেকশন দিবেন আগামীকালকে, আর বি সেকশন দিবেন হচ্ছে 26 তারিখে। আর 26 তারিখে বি সেকশনের ল্যাব ফাইনাল আছে। এই হচ্ছে আমাদের সামনের আপকামিং শিডিউল। বাকি সবার সবকিছু কমপ্লিট, অ্যাসাইনমেন্ট সবকিছু। আমি একটু এই 2-3 দিন বিজি ছিলাম, আমি আসলে বাসায় উত্তরাতে ছিলাম না, তো এই জন্য মানে তেমন কিছুই করতে পারি নাই। আমি কালকে পরশুদিন আবার ছুটি আছে, সো এই 2-3 দিনের মধ্যে চেষ্টা করব যে কিছু জিনিস করে ফেলা। যেমন আমি একটু আপনাদেরকে বলে নেই, একটা করব হচ্ছে আমি ইয়ে করেছি যে কুইজ 3 এবং কুইজ 4 এই দুইটার মধ্যে আমি একটা কুইজ দেখব, এরকম একটা প্ল্যান করেছি। যেহেতু মানে আপনারা মোটামুটি জানেনই যে আপনাদের কোন কুইজটা ভালো হয়েছে কোন কুইজটা খারাপ হয়েছে, সো ওইভাবেই খাতাটা দেখব। আমি চেষ্টা করব দুইটাই দেখার, বাট প্রায়োরিটি বেসিসে একটা দিয়ে নাম্বারটা দিয়ে দিব, তারপরে সেকেন্ডটা দেখবো যদি আমি ওইভাবে সময় পাই আর কি আপনাদের পরীক্ষার মাঝখানে। আর আপনাদের তো 30 তারিখে পরীক্ষা, সো পরীক্ষার খাতা পেলে আমি ফাইনালের খাতাটা দ্রুত দেখে ফেলবো, মার্ক করে ফেলবো। সো মার্ক করে ফেলার পরে যদি আমার মনে হয় যে কিছু জিনিস মানে কিছু মানুষের বা মোস্ট অফ দ্য খুব বাজে অবস্থা, তাহলে তখন আর কিছু ব্যবস্থা নেওয়া যাবে। আর হচ্ছে আপনাদের একটা অনেকে আছেন, আমি জানি না এখন হয়তো বা ক্লাসে নাই, অনেকে এরকম আছেন আপনাদের সেকশনের মধ্যে যারা টোটালি ক্লাস করেন নাই বা ক্লাসের সাথে অ্যাটাচ ছিলেন না, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন অনেক কিছু মিসিং আছে। তো তাদের ক্ষেত্রে যেটা করব, আমি একটা লিংক ক্রিয়েট করে দিব বিএলসি তে, লেট লেট সাবমিশন নামে। হ্যাঁ, বলে দিব আমি মানে ইয়ে করার পরে, কি বলে ক্রিয়েট করার পরে। সো ওইখানে আপনারা যেটা করবেন, আমি ইনস্ট্রাকশনও দিয়ে দিব যে নিজ নিজ নাম, আইডি, সেকশন এবং কি দিচ্ছেন, যেহেতু ওখানে সবকিছু অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সবকিছু থাকবে, সো কি দিচ্ছেন সেটা মানে কি ডকুমেন্ট জমা দিচ্ছেন সেটা মেনশন করে আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন। কোয়েশ্চেন তো আমাদের ওপেন করাই আছে, আমি ওপেন না থাকলে করে দিব, সমস্যা নাই, সবকিছুই ওপেন করে দিব। দিয়ে ওখানে হচ্ছে সাবমিট করবে, সো দ্যাট যাদের হচ্ছে আমি নর্মালি ইয়েতে কিছু পাবো না তারা যেন লেট সাবমিশনে পাই। বুঝতে পারছেন? সো 4 জন সিআর আপনারা একটু শুনে নেন, আপনারা আপনাদের ক্লাসে আমি ওটা যখন আমি ক্রিয়েট করে দিব এরপর আপনারা একটু আপনাদের ক্লাসে অ্যানাউন্স করে দিবেন। এটা যার যার হেডেক, আপনাদের হেডেক না, জাস্ট অ্যানাউন্স করে দিবেন। তারা যদি চায় তারা ওই লেট সাবমিশনের ওখানে সাবমিট করতে পারে। আচ্ছা, প্রিয়ম কিছু বলবেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম, আমাদের হচ্ছে ডিসকাশন টপিকে যেগুলো ছিল এগুলার হচ্ছে অ্যান্সার চাইছেন আপনি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্টে, আর বাকিগুলো তো হচ্ছে আপনার বিএলসির মধ্যে আমাকে সাবমিট করতে হবে, তাই তো? আর হচ্ছে প্রেজেন্টেশন, এগুলোই তো ছিল, তাই না ম্যাম? আমি আপনার কথাটা আসলে বুঝি না। ডিসকাশন সেশন 11টা দিয়েছি, 11টারই রিপ্লে করে মানে আপনি কমেন্ট করবেন, সেগুলোর হচ্ছে স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ম্যাম দিয়ে দিছি, ওই যে আপনার ইয়াতে দিছি, বিএলসি তে দিছি, কিন্তু লেট হয়েছে ম্যাম। আচ্ছা, এগুলো নিয়ে এখন কথা না বলি ভাই। আমি তো বললাম যে যারা হচ্ছে আমি আসলে এই মানে আপনাদের একটা একটা করে প্রবলেম সলভে যাচ্ছি না এখন, আমি শুধুমাত্র বুঝতে এটাই পারিনি ম্যাম বললাম যে যারা সাবমিট করেছেন তারা তো করেছেন, যারা করেন নাই তারা তো এখন কিছু মানে এই 1-2 দিন গেলে ঘ্যান ঘ্যান করা শুরু করবে। সেজন্য আমি এটা এটা বরাবরই করে থেকে গত সেমিস্টারও করেছিলাম, কিন্তু একটু লেটে এবার একটু আগে অ্যানাউন্স করে দিলাম যে এরকম করবো। আমি লিঙ্কটা ক্রিয়েট করে দিব, যার যা সাবমিট করার আমি হয়তো বা 29 তারিখ পর্যন্ত সময় দেবো, যেহেতু আপনাদের 30 তারিখ পরীক্ষা, বা 30 তারিখ পর্যন্ত সময় দিব, সো দ্যাট এর মধ্যে আপনারা ওটা কমপ্লিট করতে পারবেন। 30 তারিখের পরে আমি আর ওটা মানে আপনারা বিএসসি কিছুই পাবেন না আর কি, অলমোস্ট সবই অফ করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে ইয়ে মানে, আর অ্যাটেন্ডেন্স নিয়ে যাদের ইস্যু তারা হচ্ছে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করবেন, করে আমার ডেস্ক আপনার মেন্টরের সিগনেচার নিয়ে আমার ডেস্কে রেখে যাবেন। বাট মেন্টরের সিগনেচার জন্য মেন্টরের সিগনেচারই হয়, আমি কিন্তু অথেন্টিকেট করব। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আর যাদের এরকম আছে অনেকেই যে বাসায় প্রবলেম ছিল, বা মানে বাবা বা মা বা রিলেটিভ, খুব ক্লোজ রিলেটিভ সিক ছিল, বা আপনি নিজে সিক ছিলেন, এরকম হলো সেম প্রসেস। আপনারা যদি এগুলো জমা দিতে চান বা সাবমিট করতে চান, একটা অ্যাপ্লিকেশন দিবেন অ্যাটেন্ডেন্সের জন্য, যে অ্যাপ্লিকেশন ওটা দিলেই হবে। আর আমি লেট সাবমিশনের জন্য তো অপশন দিচ্ছি। সিআর 4 জন একটু ভালো করে শুনে নেন, আপনারা হচ্ছে জিনিসগুলো একটু গুছায় দরকার হলে একদিন লিখে দিবেন বা মুখে বলে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর আমি তো এগুলো দিবই টাইম টু টাইম, যেহেতু আপনাদের এইভাবে আর একসাথে পাবো না সেজন্য অ্যানাউন্স করে দিলাম জিনিসগুলো। আর কোর্স কাউন্সিলিং এর জন্য, আই মিন যে কোনো টপিক নিয়ে প্রবলেমের জন্য আপনারা কালকে আমি অ্যাভেলেবল থাকবো ইনশাল্লাহ। কালকে হয়তো দুপুরের দিকে বের হয়ে যাব, দুপুরের মধ্যে, এবং হচ্ছে
শনিবার, রবিবার, সোমবার আমি ভার্সিটিতে আছি। আপনারা হচ্ছে যে কোনো সময় এসে মানে জাস্ট একটু নক করে আসবেন, তাহলে আমি যেখানে থাকি আমি ডেস্কে চলে আসতে পারবো। এসে নিজের প্রবলেম সলভ করে নিয়ে যাবেন। এটা অলওয়েজ ওপেন থাকবে, এটা নিয়ে কোনো মানে কনসিডারেশন নাই যে মানে স্কিপ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছি সবাই। ম্যাম যেহেতু ম্যাম আজকে আমাদের লাস্ট ক্লাস বলতে চলছে, তাহলে কি ম্যাম কালকে আমাদের সেকশন এর যে ক্লাসটা আছে ফিজিক্যাল, ওটা কি হবে? না না, সেকশনের আর কোনো ফিজিক্যাল ক্লাস নিব না, কিন্তু মানে আর কোনো ফিজিক্যাল ক্লাস হবে না, শুধুমাত্র ডি সেকশনে কালকে কুইজ হবে, আর বি সেকশনের হচ্ছে কুইজ এবং ল্যাব ফাইনাল হবে হচ্ছে 26 তারিখে। এই আর এ সেকশন এবং সি সেকশনে আর কোনো ক্লাস হবে না। তবে আপনারা যদি মনে করেন সবাই মিলে যে কোনো একটা টপিকে বা রিভিউ ক্লাস বা এনিথিং করতে চান, করতে পারেন, সমস্যা নেই। ওটা আমি অনলাইনে নিতে রাজি আছি, যদি ক্লাসে এসে করতে চান তাও নিতে রাজি আছি, সমস্যা নেই। কিন্তু আমার এন্ড থেকে আমি আর ক্লাস মানে আমি আর করব না, জোর করব না যে ক্লাসে আসবে এরকম কিছু। আপনারা ধরেন কালকে ক্লাস আপনারা চাইতেছেন করতে, কোনো সমস্যা নাই, আমি অলওয়েজ ওকে। জাস্ট আমাকে 10 মিনিট আগে বা ক্লাস টাইমে এসে বলবেন যে ম্যাম আমরা আসছি, আপনি আসেন, আমি চলে যাব। বুঝতে পারছেন? যেহেতু আমাদের পড়াটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু কোর্সের পড়া একদম মানে পড়ে আছে, অনেকগুলাই ধরেন প্রেজেন্টেশন, অনেক কিছু বাদ আছে, এই জন্য আমি আর প্রেশারাইজ করতেছি না, কারণ আমার কোর্সে আপনারা অনেক প্রেশার নিয়ে সবকিছু করে ফেলেছেন। এটার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ। এই জন্য আমি আর প্রেশার দিচ্ছি না, সবকিছু তো কমপ্লিট। বাট আপনারা যদি ক্লাস করতে চান, যে কোনো একটা টপিক আপনারা রিভিউ চাচ্ছেন বা হোয়াট এভার ইট ইজ, আমি ওটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে চিমুল, বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। বি সেকশনের সিআর রকিব, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? না ম্যাম। ওকে, ঠিক আছে, আমি আজকে টপিকটা শুরু করছি। আই হোপ দুই স্ক্রিন থেকে ভিজিবল। আচ্ছা ফাবি, আপনি কিছু বলবেন? ম্যাম, কারো যদি হার্ড কপি জমা দেওয়া বাকি থাকে ম্যাম, সে কি লেট সাবমিশন করতে পারবে? হার্ড কপি আর জমা দিয়েন না ভাই, আমার ডেস্কের অবস্থা খুবই বাজে। আপনারা যারা কালকে গেছিলেন বা পরশুদিন গেছিলেন তারা দেখছেন, মানে আপনাদের এসব হার্ড কপি দিয়ে আমি শুধু মার্কই বসাই, আর কিছু হয় না। সো আপনার ওই লেট সাবমিশনে জাস্ট সাবমিট করেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম। কারণ হ্যাঁ, কারণ হচ্ছে আমি চেক করব, বাট প্রায়োরিটি বিএলসি কেই দিব, কারণ যেহেতু অনেকেই সাবমিট করতে পারে না হার্ড কপি। বাট যারা হার্ড কপি দিয়েছে অবশ্যই তারা প্রায়োরিটিতে থাকবে, ওইটা কখনোই মানে হবে না, কমতি হবে না। ওকে, আজকে টপিকটা শুরু করি আর রেকর্ডিং শুরু করি। আচ্ছা মিউটেশন না তো, আচ্ছা তো ডেটা ফ্লো টেস্টিং করাবো না? জি ম্যাম, মিউটেশন শেষ হয়ে গেছে। ডেটা ফ্লো টেস্টিং, হ্যাঁ। ম্যাম আমাদের ফাংশনাল এন্ড নন ফাংশনাল টেস্টিং এটা কি বাদ পড়বে? না না না, এটাও পড়াই দিবা, আর এটা ছোট একটা টপিক, আমি এটা অলরেডি বলেও দিয়েছি কোন জানি সেকশনে, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই, আজকে শেষ হয়ে যাবে, একটু সময় নিয়ে করেন, আমি রেকর্ডিং করব তো শেষ করে ফেলবো। আচ্ছা, ডেটা ফ্লো টেস্টিং। ওকে, তো আজকের ক্লাস শুরু করছি। আজকের আমাদের টপিক হচ্ছে ডেটা ফ্লো টেস্টিং। ডেটা ফ্লো টেস্টিং হচ্ছে আমরা অলরেডি বেসিস পার্ট টেস্টিং করেছি, ওখানে আমরা যে টেস্টটা করতাম এটাও কিন্তু অন কাইন্ড অফ ডেটা ফ্লো টেস্টিং। মানে আমাদের হচ্ছে ডেটাটা ফ্লো হয়ে কোন দিকে যাচ্ছে এবং যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাচ্ছে কিনা এটাই আমরা টেস্ট করব। তো এটা অ্যাকচুয়ালি ডেটা কোথায় স্টোর থাকে বলেন তো? ডেটা বা ভ্যালু ভ্যারিয়েবলে। সো আমাদের দেখেন ভ্যারিয়েবল, আমরা যদি ভ্যারিয়েবল গুলোকে হচ্ছে কনসিডার করি বা ভ্যারিয়েবল গুলোকে টেস্ট করি, তাহলে কিন্তু আমরা মানে আলটিমেটলি ডেটা বা ভ্যালু গুলোকে টেস্ট করতে পারতেছি। সো ওই ভ্যারিয়েবল ধরে ধরে আমরা ডেটা ফ্লো টেস্টিংটা করব। সো একটু জাস্ট রিডিং পড়ে ফেলি। ডেটা ফ্লো টেস্টিং ইজ এ হোয়াইট বক্স টেস্টিং টেকনিক দ্যাট ক্যান বি ইউজ টু ডিটেক্ট ইমপ্রপার ইউজ অফ ডেটা ভ্যালুস ডিউ টু কোডিং এরর্স। তার মানে হচ্ছে
আমরা এরকম কিছু জিনিস করি না যে হচ্ছে ধরেন একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি, ডিফাইন করেছি কিন্তু ওটা হচ্ছে ইউজ করি নাই। আবার হচ্ছে মানে ভ্যারিয়েবল ডিফাইন করেছি, তাতে একটা ভ্যালু অ্যাসাইন করেছি, কিন্তু পরে আবার হচ্ছে স্ক্যান করে ভ্যালু নিচ্ছি। আবার হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি কিন্তু ওখানে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, কিন্তু পরোটা ইউজ করেছি এবং ইউজ করেছি হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে, কিন্তু ওখানে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু, মানে ওখানে কোনো আমি ভ্যালু দেই নাই। তো এই ইস্যুগুলো হয়। তো এই ইস্যুগুলো আসলে এগুলো কিন্তু ধরা যায় না। এগুলোর জন্য আপনার হচ্ছে প্রোগ্রাম কোনোদিন এক্সিকিউশন হবে না এরকমও না, কোনো এররও দেখাবে না, সব ঠিকঠাক দেখাবে কিন্তু আউটপুট ভুল আসবে। তো আউটপুট ভুল আসার কারণে যেটা হবে, আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা এক্সপেক্টেড আউটপুটটা এবং অ্যাকচুয়াল আউটপুটটার মধ্যে সামঞ্জস্য থাকবে না। ঠিক আছে, আমরা অলরেডি মিউটেশন টেস্টিং দেখেছি এবং মিউটেশন টেস্টিং এ কি দেখেছি যে কোড একটু চেঞ্জ হওয়ার জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আউটপুটে। সো এই ডেটা ফ্লো টেস্টিং দিয়ে আমরা এটাই টেস্ট করব যে আসলেই হচ্ছে সবগুলো ভ্যারিয়েবল বা সবগুলো ডেটা প্রপারলি কাজ করতেছে কিনা বা প্রপারলি ইউজ হচ্ছে কিনা। ঠিক আছে, এটা টেস্ট করে দেখবো। এরর্স মে বি আনইনটেনশনালি ইন্ট্রোডিউসড ইন এ প্রোগ্রাম বাই প্রোগ্রামার্স। দেখেন এই ধরনের এরর গুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামার হচ্ছে ইন্টেনশনালি করে না, যে আমি ইন্টেনশনালি একটা ভ্যারিয়েবল ডিফাইন করে রাখছি কিন্তু আসলে ভ্যারিয়েবল ইউজই করি নাই। ঠিক আছে, এরকম হয় না। আচ্ছা, সো এখন for instance a programmer might use a variable without defining it. Moreover, he may define a variable but not initializing it and then use that variable in a predicate. যেটা আমি বললাম যে হয়তো প্রোগ্রামার একটা ভ্যারিয়েবল ইউজ করতেছে কিন্তু ওটা আসলে ডিফাইনই করে নাই, বা ডিফাইন করেছে কিন্তু ইনিশিয়ালাইজই করে নাই, বা হচ্ছে ইনিশিয়ালাইজও করেছে ডিফাইনও করেছে কিন্তু ওটাতে হচ্ছে কোনো মানে ভ্যালুই দেয় নাই এরকম। ঠিক আছে, বা ওটা হচ্ছে ইউজ করতেছে বা ডাবল ভ্যালু অ্যাসাইন করে রাখছে, এই ধরনের প্রবলেম গুলো। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্টিজার এ ইফ। আচ্ছা, এই ভ্যালু, এটা এমন ভ্যারিয়েবল কেন, এক্সাম্পলটা হয় নাই। এক্সাম্পলটা হবে এরকম, ধরেন আমি এর ভ্যালু দিয়েছি হচ্ছে a ইকুয়াল টু 57, আর এখানে হচ্ছে দিচ্ছি আবার যে a ইকুয়াল টু 67। তাহলে এখানে কি কোনোদিন এটা প্রিন্ট হবে? বলেন, এর মধ্যে যা থাকবে সেটা কি কখনো প্রিন্ট হবে? হবে না ম্যাম, No, ma'am. আসলে বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে। তার মানে আমার এই প্রোগ্রামটা আসলে কোনো আউটপুটই দিবে না, তাই না? কোনোদিনই দিবে না। তো এখন বাট কোড কিন্তু ভুল নাই, কোডে কিন্তু কোনো ভুল নাই। ভুল হয়েছে কোথায়? আমার এখানে হচ্ছে ইকুয়াল টু 67 দেওয়া, কিন্তু আমি এখানে ইকুয়াল টু দিয়েছি 57। তো আমি যদি এটা 67 এ দিয়ে থাকি তাহলে ইদার আমাকে এটা হচ্ছে 67 এ দিতে হবে, তাহলে এটার ভিতরে কাজ করবে, অথবা হচ্ছে এটাকে স্ক্যান করে আমার নিতে হবে এবং 67 এ নিতে হবে, তাই না? এরকম। আচ্ছা, দেখেন এটা কিন্তু খুবই সিম্পল একটা ভুল, এখানে 5 এখানে 6, কিন্তু এটার জন্য আসলে এই প্রোগ্রামটা কোনো আউটপুটে শো করতেছে না। ওকে, সো একটু দেখি, এটা হচ্ছে থিওরিটিক্যাল, বাট এরকম থিওরি ডিরেক্টলি কোনো কিছু আসবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা এখানে দিয়ে রাখছি। ইট ইজ ওয়ান অফ দ্য হোয়াইট বক্স টেস্টিং। আচ্ছা, ডেটা ফ্লো টেস্টিং ফোকাসেস অন 2 পয়েন্ট। ডেটা ফ্লো টেস্টিংটা মেইনলি দুইটা জিনিসের উপর ফোকাস করে, যে ইন হুইচ স্টেটমেন্ট দ্য ভ্যারিয়েবল আর ডিফাইন্ড আর ইন হুইচ স্টেটমেন্ট দ্য ভ্যারিয়েবল আর ইউজড। এই যে দুইটা জিনিস, যে কোথায় ডিফাইন হয়েছে এবং কোথায় ইউজ হচ্ছে। কারণ যেমন ধরেন আমি হচ্ছে ডিফাইনও করেছি ইউজও করেছি, কিন্তু ইউজ আগে করেছি ডিফাইন পরে করেছি, প্রোগ্রাম কি রান করবে বা ভ্যারিয়েবল কি কাজ করবে? না ম্যাম, আগে ডিফাইন করে দিতে হবে। আগে ডিফাইন করতে হবে, এরপরে আমি মাল্টিপল টাইম ইউজ করতে পারি, কিন্তু ডিফাইন আবার 2-3 বার করা যাবে না, ডিফাইন একবার করলেই হবে। এবং যেখানে, আচ্ছা, এমন কি কোনো নিয়ম আছে যে কোডের একদম ফার্স্ট লাইনে ডিফাইন করতে হবে, মাঝে কোথাও ডিফাইন করতে পারবো না? না ম্যাম, এরকম কোনো নিয়ম নাই যে আমি যে কোনো ভ্যারিয়েবল আমাকে একদম ফার্স্টেই ডিফাইন করতে হবে, আমি মাঝে ডিফাইন করতে পারবো না। আমি যে কোনো জায়গাতে ডিফাইন করতে পারবো এবং যেখানে ডিফাইন করব এরপরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, বাট ডিফাইন না করে আমি ইউজ করতে পারবো না। আর হচ্ছে মানে বারবার ডিফাইনও করতে পারবো না। আচ্ছা, it designs the test cases that cover control flow paths around variable defining and their use in modules. এটাও আমরা যে কি বলে কোড কভারেজ টেস্টিং করলাম এবং হচ্ছে বেসিস পা টেস্টিং করেছি, অলমোস্ট সিমিলার কাছাকাছি, কিন্তু এখানে বেসিক্যালি কাজ হয় হচ্ছে ভ্যারিয়েবলটা নিয়ে। আচ্ছা, পরের এতে যাই, স্টেট অফ এ ডেটা অবজেক্টিভ। আচ্ছা, আমি হচ্ছে ডিরেক্টলি এখানে আপনাদের অনেক বেশি থিওরি দেখাই নাই, ডিরেক্টলি হচ্ছে আমাদের কাজে চলে গেছি। সো এখানে দেখেন
কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে ডেটা অবজেক্টের কি কি হচ্ছে স্টেট আছে, কোন কোন স্টেটে একটা ডেটা অবজেক্ট বা একটা ডেটা বা একটা ভ্যারিয়েবল থাকতে পারে। হ্যাঁ, এটা কি কি হতে পারে? ডিফাইন, তারপরে হচ্ছে কিল্ড ইউজেস। আচ্ছা, ইউজেসটা আসলে আগে হয়তো, কিলটা পরে, তো একটু সিকোয়েন্সটা ব্রেক হয়েছে, সমস্যা নাই। তো আমি হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি, একটা ভেরিয়েবলকে ইউজ করতে পারি এবং একটা ভেরিয়েবলকে কিল করতে পারি, মানে হচ্ছে ওটাকে রিমুভ করে দিতে পারি। আবার হচ্ছে কিল হওয়ার পরে যখন আমি কিল করে দিলাম একটা ভেরিয়েবলকে, এরপরে কিন্তু ওইটা ডিফাইন থাকে না, তখন ওটা আনডিফাইন্ড হয়ে যায়। যেমন ধরেন একটা আমি ব্র্যাকেটের মধ্যে ধরেন একটা ইফ লুপের মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, এটা কি বাইরে ইউজ করা যাবে? নো না ম্যাম। ম্যাম, এটা লোকাল হিসেবে ইউজ হয়। শুধু লুপের মধ্যে হবে? যেমন ধরেন, হ্যাঁ হতে পারে, কিন্তু যদি ওই ইফ লুপের মধ্যে মানে ইফ এর মধ্যে নাই ঢোকে, তাহলে কি কোনোদিন ওই ভ্যারিয়েবল সে রিড করতে পারবে? পারবে না। সো আলটিমেটলি তখন এটা আনডিফাইন্ড হয়ে গেল। আবার রিলিজড, আচ্ছা রিলিজটা হচ্ছে কিছুটা কিল্ড এর মতোই, যে আমি এটাকে রিলিজ করে দিলাম, যেমন ব্রেক দিয়ে আমরা যেটা করি, যে এখান থেকে আমি ব্রেক করে দিয়েছি, এটা রিলিজড, এটা আর হচ্ছে নাই এক কথায়, মানে ভ্যানিশড বা রিমুভ বলতে পারি। সো এই তিনটা স্টেটে থাকতে পারে। সো আমরা একটু জাস্ট পড়ে দেখি ডিফাইনে কি বলছে, আমরা অলরেডি বুঝে গেছি, বাট তারপরও একটু থিওরিটিক্যালি পড়ে দেখি। এ ডেটা অবজেক্ট ইজ কল্ড ডিফাইন্ড হোয়েন ইট ইজ ইনিশিয়ালাইজড। তার মানে আমি যখন ডিফাইন করে ফেলছি, এটা ইনিশিয়ালাইজ করে ফেলছি, তার মানে এটা আমার ডিফাইন হয়ে গেছে। হোয়েন ইট ইজ অন দ্য লেফট সাইড অন অ্যান অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ডিফাইন্ড স্টেট ক্যান অলসো বি ইউজ টু মিন দ্যাট a file has been opened, a dynamically allocated object has been allocated। আচ্ছা, এখানে হচ্ছে অনেক দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, আমাদের এত কিছু মাথায় রাখার দরকার নাই, সিম্পলি চিন্তা করে ডিফাইন মানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা আমরা ডিফাইন করেছি বা ইনিশিয়ালাইজ করেছি। তারপরে ইউজেস, when the data object is on the, আচ্ছা এখানে কি কি দিয়ে বুঝাইছে আমাদের এত কিছু দেখার দরকার নেই, যেটা ইউজ হইতেছে যেখানে হচ্ছে এক কথা ওটা কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা কোনো একটা হচ্ছে বুলিয়ান অ্যালগোরিদম বা কিছুর মধ্যে ইউজ হচ্ছে, আই মিন এক কথাটা অ্যাপ্লাই হচ্ছে, তখনই বা ভ্যারিয়েবলটা আমরা হচ্ছে কোথাও একটা কাজে লাগাচ্ছি, এক কথা কাজে লাগাচ্ছি, সেটাই হচ্ছে ইউজ। এরপরে হচ্ছে কিল হচ্ছে কি, when the data has been re-initialized on the scope of a loop control variable finished existing the loop or memory is released। যেটা আপনারা বললেন যে আমি যদি লুপের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, তাহলে ওটা ওখানে কিল হয়ে যায়, ওটা আলটিমেটলি থাকে না, বা যে ভ্যারিয়েবল গুলো আমাদের বারবার লাগে না, বা যে ভ্যারিয়েবল গুলো আমরা হচ্ছে জাস্ট একটা ওয়ান টাইম ইউজের জন্য বা একটা জায়গায় ইউজের জন্য হচ্ছে ডিফাইন করি, সেগুলো আমরা এক জায়গাতে করি, গ্লোবালি করি না, কারণ গ্লোবালি করলে ওই জায়গাটা নিয়ে বসে থাকে। আর যখন হচ্ছে আমরা লোকালি করি, আই মিন স্পেসিফিক ওই এরিয়ার মধ্যে করি, তখন কিন্তু ওটা যখন আনডিফাইন আই মিন কিল হয়ে যায়, তখন কিন্তু ও হচ্ছে মেমোরিটা ছেড়ে দেয়। ঠিক আছে, সো এই মেমোরিটা আমরা অন্য কাউকে অ্যালোকেট করতে পারি। এই সব মানে ইয়ে করার জন্য, এগুলোকে হচ্ছে একটু সিমুলেট করার জন্য বা ম্যানেজ করার জন্য, মিনিমাইজ করার জন্য, মেমোরি মিনিমাইজেশনের জন্য আমরা হচ্ছে এইটা করে থাকি। বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে এটাকে এত বেশি ইউজ করা হয় না, আই মিন এটা এত বেশি অ্যাপ্লাই করা হয় না। আমরা আসলে ডিফাইনটা উপরেই করি, গ্লোবালি করি, এবং এটা হচ্ছে ইউজ এবং ডিফাইনের মধ্যে থাকে। আমরা নর্মালি কিলটা করি না, কারণ আমাদের হচ্ছে এই হ্যাবিটটা থাকে না। বাট যখন বিশাল বিশাল কোড করা হয় বা যখন হচ্ছে কোনো ডেভেলপার কোনো বড় প্রজেক্টে কাজ করে, তখন তারা এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করে, কারণ এভাবে মেনটেন না করলে তারা হচ্ছে সার্ভার তাদের অনেক বেশি লোড নিয়ে বসে থাকবে, এইসব ইস্যুর কারণে তারা এটা করে। বাট আমরা নর্মালি যখন যে কাজগুলো করি ইন জেনারেল, সেগুলোর মধ্যে আমরা আসলে কিল নিয়ে চিন্তা করি না। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে আসলে আমি কিল নিয়ে জন্য দেখাই নাই, কিন্তু এমন না ব্যাপারটা যে কিল থাকবে না, কিল থাকতেই পারে কোডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পলটা দেখেন, এখানে কি বলেছে যে এবিসি রিড করেছে। রিড এবিসি মানে কি, তিনটা ভ্যারিয়েবল রিড করেছে, এরপরে হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট এক্স এলস এক্স ইকুয়াল টু বি মাইনাস ওয়ান, প্রিন্ট জেড। এখানে হচ্ছে কোনো ব্র্যাকেট দাও না, বাট বোঝা যাচ্ছে যে হচ্ছে প্রথমে এবিসি রিড করবে, এরপর এটাকে এটা কন্ডিশনটা চেক করবে, আই মিন ভ্যারিয়েবল গুলো চেক করবে, করে হচ্ছে হয় এটা হবে এবং এই দুইটা লাইন হবে, অথবা হচ্ছে এই দুইটা লাইন হবে। এই তো, এখন আমাকে বলেন তো যে এখানে আমরা হচ্ছে এইটাকে দিয়ে এই টেবিলটা সাজিয়েছি। টেবিলটা কিভাবে করেছি, প্রথমে আমরা লিখেছি হচ্ছে ডিফাইন ইউজ। আমি এটা ছোট পরিসরে দেখাচ্ছি, এরপরে বড় পরিসরে দেখাবো। এখানে ডিফাইন ইউজ মানে কোন ভ্যারিয়েবলটা কোথায় ডিফাইন হয়েছে, কত নাম্বার লাইনে, কত নাম্বার স্টেটমেন্টে ডিফাইন হয়েছে এবং কত নাম্বার স্টেটমেন্টে ইউজ হয়েছে। সো আমাদের এখানে ভ্যারিয়েবল আছে কি কি, এ বি সি এক্স জেড। দেখেন আমি এখানে একটু ছোট লেখা আছে, এখানে বড় হাতের হয়ে গেছে এই যে পাওয়ার পয়েন্টে লিখার কারণে, বাট এগুলো ছোট হাতের হবে। হ্যাঁ, ছোট হাতের হবে। সো এই দেখেন বড় হয়ে যাচ্ছে। সো এ বি সি এক্স জেড। এখন হচ্ছে
আমরা যেটা করব, আপনাদের যদি এই কোয়েশ্চেনটা এভাবে আসে যে হচ্ছে একটা কোড দিয়ে বলে যে হচ্ছে এটা, আমরা আসলে কোয়েশ্চেন গুলোতে আরো স্পেসিফিক ভাবে আস্তে আস্তে যাবো, বাট আমি এখান থেকে দেখাচ্ছি যে যদি ডিফাইন ইউজ বের করতে বলে যে এখানে কোন কোন ভেরিয়েবল কোথায়, মানে কোন ভেরিয়েবল কোথায় ডিফাইন হয়েছে বা কোথায় ইউজ হয়েছে, তাহলে আপনাদের টেবিলটা এভাবে করতে হবে যে ভেরিয়েবল যতগুলো থাকবে সবগুলো এখানে লিখবেন, লিখে কোনটা কোথায় ডিফাইন হয়েছে এবং কোনটা কোথায় ইউজ হয়েছে এটা যদি আপনারা বের করেন তাহলে বুঝতে পারবেন যে আগে ডিফাইন হয়েছে নাকি আগে ইউজ হয়েছে। দেখেন এই ভেরিয়েবলটা কোথায় ডিফাইন হয়েছে, 1 নাম্বার লাইনে, আর কোথাও ডিফাইন হয়েছে, হয় নাই। সো আপনারা কিন্তু এটাও খেয়াল করবেন, যেহেতু আমাদের এই কোডটা মানে আমরা টেস্ট করতেছি, সো আমরা ধরে নিব কোডের সঠিক নাই, কোড ভুল আছে। সো কোড যদি ভুল থাকে তাহলে আমাদের ডিফাইন 2বার থাকতেই পারে। ডিফাইন একবার হয়ে গেছে মানে আর কোনোদিন হবে না, এটা কিন্তু না, এটা কিন্তু না। ভুল কোডে ভুল মানে ভুল, ভুলের কোনো সীমা নাই। সো ধরেন যদি ডিফাইনটা আবার এই যে 5-6 নাম্বার লাইনে বা 5 নাম্বার লাইনে থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে 1 এর পরে কমা দিয়ে 5 লিখতে হবে, ঠিক আছে? যে এই ভেরিয়েবলটা 1 এন্ড 5 নাম্বার স্টেটমেন্টে ডিফাইন হয়েছে। সো এখানে যেহেতু 1 হয়েছে আমরা 1 ই লিখলাম। এবার এই ভেরিয়েবলটা ইউজ হয়েছে কোথায়, দেখেন এই ভেরিয়েবলটা 2 নাম্বার স্টেটমেন্টে একবার ইউজ হয়েছে এবং হচ্ছে 3 নাম্বার স্টেটমেন্টে একবার ইউজ হয়েছে। বুঝতে পারতেছেন যে এখানে ইউজ বলতে কি, এখানে আমরা এই এ ভেরিয়েবলের যে ভ্যালু সেটাকে হচ্ছে দিয়ে চেক করছি যে এই বি এর ভ্যালুটা এর থেকে মানে ছোট কিনা, এই ভ্যালুটা বড় কিনা। সো যদি বড় হয় তাহলে আমরা হচ্ছে এটা ইউজ করেছি আবার এখানে। এখন একটা কথা আসতে পারে যে যদি এই ইফটা হচ্ছে ইয়েস না হয় তাহলে তো এটা আসলে আসতেছে না, তাই না? এই লাইনটা আসতেছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজ হচ্ছে শুধু 2 নাম্বার লাইনে, বাট এখানে আমরা ওভাবে চিন্তা করব না। এখানে ওভারঅল চিন্তা করব যে ওভারঅলে কোথায় কোথায় এটা ইউজ হয়েছে, তারপরে আমরা ডিফাইন মানে স্পেসিফাই করব আর কি, ঠিক আছে? আচ্ছা, সো 2 এবং 3, এরপরে বি ভেরিয়েবলটা কোথায় ডিফাইন হয়েছে, 1 নাম্বার লাইনে, আর কোথাও হয় নাই। এবং ইউজ হয়েছে কোথায়, বি ভেরিয়েবলটা হচ্ছে 2 নাম্বার লাইনে এবং 6 নাম্বার লাইনে, এটাই লেখা আছে এখানে। সি ভেরিয়েবলটা কোথায় ডিফাইন হয়েছে, 1 নাম্বার লাইনে। ইউজ হয়েছে কোথায়, সি ভেরিয়েবল দেখেন কোথাও ইউজ হয় নাই, ডিফাইন করেছি কিন্তু ইউজ করি নাই, সো নট অ্যাপ্লিকেবল। তারপরে হচ্ছে এক্স ভেরিয়েবলটা কোথায় ডিফাইন করেছি, এক্স ভেরিয়েবলটা ডিফাইন করেছি হচ্ছে এখানে 3 এ এবং 6 এ। আমাকে একটু বলেন তো এখানে এক্স ভেরিয়েবলটা আমরা ইউজ কেন বলছি না? কারণ এখানে স্টোর করা হচ্ছে এক্স এর ভিতরে। এক্স্যাক্টলি, এখানে আমরা এক্স কে ইউজ করে কোনো একটা অ্যানসার আউটপুট আনতেছি না, এখানে এক্স হচ্ছে ইনপুট না, এক্স হচ্ছে আউটপুট, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এই জিনিসটা কিন্তু খুব ভুল হয় এবং এটা ভুল হওয়ার জন্য অনেক কিছু ভুল হয়ে যায়। যে এখানে এক্স কে আমরা হচ্ছে দেখেন এখানে ধরেন a এর একটা ভ্যালু দেওয়া আছে a = 5, যদি a = 5 দেওয়া থাকে, এটা যেমন হচ্ছে কি, এটা যেমন ডিফাইন, তেমন এই এক্সটা হচ্ছে এখানে ডিফাইন, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে আমি এটা অ্যাসাইন করতেছি বা এক্স এর ভ্যালু এটা ডিফাইন করতেছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে ইউজ না, এটা হচ্ছে ডিফাইন, বাট এইটা হচ্ছে ইউজ, কারণ এটা হচ্ছে একটা আউটপুট যাচ্ছে, ঠিক আছে? আউটপুট আমি প্রিন্ট করতেছি। সো এইটা হচ্ছে ইউজ, যে আমি এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, ঠিক আছে? এক্স এর ভ্যালু অলরেডি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই আমি এনে, মানে এক কথা হচ্ছে সেকেন্ড টাইম ইউজ, যেটাকে সেকেন্ড টাইম অ্যাপ্লাই বা ইউজ, সেটাই হচ্ছে ইউজ। আর ফার্স্ট টাইম যেটা সেটা হচ্ছে ডিফাইন, এভাবে বুঝলেই হবে। আচ্ছা, তো হচ্ছে এক্স হচ্ছে 3 আর 6 নাম্বার লাইন হচ্ছে ডিফাইন হয়েছে এবং ইউজ হয়েছে 4 নাম্বার লাইন। এখন আমাকে বলেন তো যে এখানে এক্স এর ভ্যালু 2 রকম অ্যাসাইন হয়েছে না, মানে a এর ভ্যালু আর b এর ভ্যালু তো সেম হবে না, সো দ্যাট x এর ভ্যালু তো কখনোই সেম হবে না। কিন্তু এটার উপর বেস করে কিন্তু দুইটা আলাদা আলাদা এক্সিকিউশন হবে, সো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বাট যদি এই x এর সাথে এটার কোনো সম্পর্ক থাকতো তাহলে কিন্তু এটা ঝামেলা হয়ে যেত। তো আমরা ওই স্পেসিফিক ঝামেলা এখন যাব না, আমরা জাস্ট ডিফাইন এবং ইউজটাকে বের করব। সো 3 and 6 and 4, জেড ভেরিয়েবলটা বলেন তো কোথাও কি ডিফাইন হয়েছে না ডাইরেক্টলি ইউজ হয়েছে? ডিরেক্ট ইউজ হয়েছে। ডিরেক্ট ইউজ হয়েছে, কোথাও ডিফাইন হয় নাই। সো ডিফাইনে লিখবো নট অ্যাপ্লিকেবল আর ইউজে লিখবো 7 নাম্বার লাইনে ইউজ হয়েছে, সো 7। সো দেখেন এখন এই টেবিলটা দেখে আমরা বুঝতে পারতেছি না যে কোন কোন ভেরিয়েবল গুলোর সমস্যা আছে। যেমন এই ভেরিয়েবলটা আমরা কি কোনোদিন 7 নাম্বার লাইনে এটার কোনো আউটপুট পাবো গার্বেজ ভ্যালু পাবো, কোনো অ্যাকচুয়াল আউটপুট পাবো না। আবার এই সি ভেরিয়েবলটা আমরা হুদাই ডিফাইন করে রাখছি, এটা আসলে কোনো কাজেই লাগাই নাই,
ঠিক আছে? আবার ধরেন এটা যেখানে ইউজ হইছে, হ্যাঁ এটা দুই জায়গায় ইউজ হইছে ওকে, বাট যদি এই 2 নাম্বার লাইনে যে মানে যেটা ইউজ হয়ে যেটা আসছে সেটা যদি কোনোভাবে 3 নাম্বার লাইনের সাথে ইনক্লুডেড থাকে তাহলে কিন্তু ঝামেলা। বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো ঝামেলা নেই। আমরা ওই স্পেসিফিকেশনে যাব না যে এই 2-3 এ ইউজ হওয়ার কারণে এখানে কি সমস্যা হচ্ছে। কারণ ইউজ আমাদের মাল্টিপল টাইম হতে পারে। বাট ডিফাইন আসলে মাল্টিপল টাইম হবে না। বাট এখানে দেখেন যেহেতু ডিফাইনটা হচ্ছে একটা ইফ মানে কন্ডিশনের মধ্যে হচ্ছে, সো ইটস ওকে, আলাদা আলাদা ভাবে ডিফাইন হচ্ছে, ঠিক আছে? সো আমি মানে আপনাদের হচ্ছে এটা জাস্টিফাই করতে হবে না, যেটা ঠিক না ভুল এটা আমরা পরে জাস্টিফাই করব। বাট এই টেবিলে আপনাদের শুধু ডিফাইন এবং ইউজটা বের করতে পারলেই হবে। করলাম। এবার আসি, কিছু জিনিস আমাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে। যেমন এখানে দেখেন আমরা জাস্ট ডিফাইন ইউজ করে ছেড়ে দিলাম, বাট এটা আসলে ডিফাইন হয়ে কোনো, যেমন আমি একটু আগে আপনাদের বলতেছিলাম যে এই দুইটা আমরা নরমালি জানি যে ডিফাইন হচ্ছে দুইবার করা যায় না, ডিফাইন একবার করলেই হয়, দুইবার করা যায় না। কিন্তু আমরা কোড দেখে বুঝতেছি যে এইটাতে দুইবার ডিফাইন করার কারণে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না কোডের, কারণ দুইটা আলাদা আলাদা লুপে করা, আই মিন কন্ডিশনে করা। সো 3 হইলে 6 হবে না, 6 হইলে 3 হবে না। সো এটা আসলে কোনো ঝামেলা করবে কিনা, বা এই ইউজটাতে কোনো ঝামেলা করবে কিনা, বা এই নট অ্যাপ্লিকেবলটা কোনো ঝামেলা করবে কিনা, এটাই আমরা হচ্ছে ফার্দার ইয়েগুলো থেকে জানবো। বাট এটা অবশ্যই ঝামেলা করবে, কারণ ডিফাইন একবার অ্যাটলিস্ট না হইলে এটা ইউজ করা ইম্পসিবল, ঠিক আছে? বাট এই ডাবল গুলো নিয়ে আমরা কনফিউজ যে এটা আসলে ঝামেলা করবে কিনা। সো এটার জন্য আমরা ফার্দার আরো একটু মোর স্পেসিফিক ওয়েতে যাব। সো এখানে একটা টেবিল দেওয়া আছে, দেখেন সিঙ্গেল ক্যারেক্টার ডেটা ফ্লো অ্যানোমালিস। অ্যানোমালিস বলতে এখানে যে আমি ডিফাইন ইউজ কিল্ড এগুলো বলতেছি, এগুলাই হচ্ছে একটা শর্ট সংকেত আকারে দিয়েছে, ঠিক আছে? বা মানে টেস্টারদের ভাষায় এটা হচ্ছে একটা সংকেত আকারে ইউজ করা হয়, সো দ্যাট বেশি এক্সপ্লেনেশন না লাগে, ঠিক আছে? তো এখানে দেখেন 6টা আছে, 3টার পেয়ার, যে ডিফাইন ইউজ কিল। এখন কথা হচ্ছে এই যে এরকম করে দেওয়া, এটা কি? এরকম করে দেওয়া এটা কি? এইটা মানে হচ্ছে এইটা যদি সামনে থাকে তার মানে আগে ডিফাইন হয়েছে পরে ইউজ, এরকম, ঠিক আছে? আর যদি ডিফাইনের পরে এরকম থাকে তার মানে আগে ইউজ হয়েছে পরে ডিফাইন। বুঝতে পারছি? আচ্ছা, সো দেখেন আমাকে একটু বলেন তো যে এটা মানে হচ্ছে ডিফাইন ফার্স্ট, ডেফিনেশন মানে ডিফাইন ফার্স্ট। সো ডিফাইন যদি ফার্স্টে করা হয় এটা কি নরমাল নাকি অ্যাবনরমাল সিচুয়েশন? নরমাল। নরমাল, কারণ ডিফাইন তো আসলে আগেই করতে হবে। সো কোন ভ্যারিয়েবল যদি আমরা এরকম পাই যে আগে ডিফাইন করা হয়েছে, সো সেইটা হচ্ছে আমাদের টেস্টিং রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট আসবে নরমাল। কিন্তু যদি নরমাল না আসে, আমাদের অ্যাকচুয়াল আউটপুট আলাদা আসতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা এখন আমরা যাব না। কিন্তু আমাদের এক্সপেক্টেড আউটপুট আসবে নরমাল। এখন আমাকে বলেন তো, এটা মানে হচ্ছে ইউজ ফার্স্ট, মানে আগে ইউজ হয়েছে, এটা কি আসলে মানে নরমাল নাকি অ্যাবনরমাল? অ্যাবনরমাল। তার মানে কি ডাটা ইজ ইউজড উইদাউট ডিফাইনিং। তো ডাটা আসলে একটা ডেটা কখনো ইউজ করা যাবে না উইদাউট ডিফাইনিং, যেখানে হোক আগে ডিফাইন করে দেন ইউজ করতে হবে। সো এটা হচ্ছে একটা পটেনশিয়াল বাগ, তার মানে এটাতে প্রবলেম আছে। সো আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলে এইরকম এটা মানে বের করতে পারি ফার্স্ট ইউজ আগে হয়েছে উইদাউট ডিফাইনিং, তাহলে সেটা আমাদের সেই স্টেটমেন্টে প্রবলেম আছে, বাগ আছে। আচ্ছা, সেম ভাবে তৃতীয়টা দেখি যে আগে কিল করা হয়েছে। এখন ধরেন ডিফাইনই করি না, ইউজও করি না, আগে কিল করে দিয়েছি, এটা কি আসলে সম্ভব? না, এটা আসলে হয় না, ঠিক আছে? এটা আসলে হয় না। বাট আমাদের মানে সিচুয়েশনে হয় না, মানে রিয়েলিটিতে হয় না, কিন্তু থিওরিটিক্যালি এটা আমাদের একটা ইয়ে আছে যে আগে কিল করা হয়েছে। আগে আমি আসলে কিল করবো কিভাবে? আমি যদি ইউজ বা ডিফাইন না করলে তো কিলের প্রশ্নই আসে না। সো এটা আলটিমেটলি একটা বাগ। যদি কোনোভাবে যদি আগে কিল হয়, এটা আসলে বাগই হবে, এটা হচ্ছে নর্মাল কেস হবে না। সেম ভাবে এখন পরেরগুলো দেখি যে ডিফাইন লাস্ট, যদি লাস্টে ডিফাইন করি, এটা আসলে নর্মাল সিচুয়েশন হবে না বাগ হবে? বাগ হবে, কারণ আমি যদি প্রথমে ডিফাইন না করি, তাহলে ডিফাইন যদি লাস্টে করি তার মানে আগে ইউজ হইলে এটা বাগ। ইভেন যদি আমি ডিফাইন লাস্টে করি, ধরেন আমি ইউজ করি না, কিছু করি না, কিন্তু ডিফাইন করছি লাস্টে, মানে 8 নাম্বার লাইনে গিয়ে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি এফ, তাহলে ওটা তো আসলে একটা বাগ। আমি খুদে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে রেখে দিয়েছি, ইউজ করি নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ লাস্ট, এটা কি হচ্ছে নরমাল কেস না অ্যাবনরমাল কেস?
নর্মাল কেস আমাদের হচ্ছে আমরা ডিফাইন আগে যদি মানে ইউজ পরে করি এটা কোনো সমস্যা না, আমরা আগে ডিফাইন করে আসি সো দ্যাট আমরা ইউজ পরে করতেই পারি, যে কোনো সময় করতেই পারি, এটা নর্মাল কেস। আচ্ছা, আর কিল লাস্ট এটা কি? এটা নর্মাল কেস, যে আমরা একটা জিনিস ডিফাইন করেছি, ইউজ করি বা না করি কিল করে দিয়েছি, বা আগে হচ্ছে কি বলে ইউজ করেছি এখন আমি কিল করে দিলাম, ইটস ওকে, ইটস টোটালি ফাইন। ঠিক আছে, এটা বুঝতে পারছি টেবিলটা না বুঝতে পারলে কিন্তু এক্সাম্পল বুঝবো না। খুবই সিম্পল, একটু খালি সিচুয়েশন গুলো মাথায় রাখবেন যে কোনটা কখন হচ্ছে, এখানে যেটা ট্রু এখানে সেটা ফলস হয়ে যায়। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে, আর ডাবল ক্যারেক্টারের ক্ষেত্রে একটা আছে যেটা ক্লোজ, সেটা হচ্ছে ডি ইউ ডি কে, মানে ওই তিনটাকেই পেয়ার করে করে, তাহলে কয়টা হবে? 3 3 6 3 9টা, তিনটা দিয়ে 9টা হবে না? নয়টা না 8টা হওয়ার কথা। ডি ইউ ডি কে ডি ডি, ও ইউডি ইউকে ইউ আর কে ইউ কে ডি কে কে। আচ্ছা, তিনটা করে পেয়ার করছে আর কি, একটার সাথে তিনটা করে পেয়ার করছে। আচ্ছা, তো এখানে কি হইলো, এখানে এক্সপ্লেনেশন গুলো দেখেন, আপনারা অলরেডি এটা বুঝে গেছেন যে ডি ইউ মানে হচ্ছে ডিফাইন ইউজ, ঠিক আছে, আগে ডিফাইন পরে ইউজ, এটা অ্যালাউ। ডি কে আগে ডিফাইন পরে কিল, আসলে আগে ডিফাইন পরে কিল ডি কে, এইরকম সিচুয়েশন যদি আসে এটা নরমালি ওকে, বাট আপনি ডিফাইন করে কিল করে দিলেন, ইউজ করলেন না, তাহলে আসলে আপনার ডিফাইন করা দরকার ছিল? না ম্যাম, দরকার ছিল না। তাহলে এটা আলটিমেটলি বাগ কোন মানে পার্সপেক্টিভে? কিল লাস্ট, এটা যেমন একটা প্রবলেম, মানে কিল লাস্টে আমি কিল করেছি বা না করেছি এটা এটা আসলে মানে মিন করে না কোনো কিছু, ঠিক আছে, এইরকম এটাও একটা। বাট আমরা হচ্ছে একটা সরি সরি ডিফাইন লাস্ট, এই ডিফাইন লাস্ট যেরকম যে আমি লাস্টে ডিফাইন করে রেখে দিছি, ইউজ করি নাই, সমস্যা নাই তো, কোডে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা এরকম করে যদি অনেকগুলো ভ্যারিয়েবল ডিফাইন করে রাখি তাহলে আমাদের মেমোরি হচ্ছে অ্যালোকেশন নষ্ট হবে, আলটিমেটলি আমাদের সফটওয়্যারটা স্লো কাজ করবে, ঠিক আছে, মানে সফটওয়্যারের উপর হ্যাম্পার হবে। ওই সেন্স থেকে বা ওই পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে আপনার একটা বাগ, যে আপনি একটা ভ্যারিয়েবল ডিফাইন করছেন, করে ইউজ করেন কিল করে দিচ্ছেন, তাহলে আপনার ভ্যারিয়েবল কষ্ট করে ডিফাইন করা কি দরকার ছিল? আবার আপনি ধরে ধরে কিলও করছেন, মানে বাদও দিচ্ছেন। স্পেস কমপ্লেক্সিটি বাড়বে না, হ্যাঁ স্পেস কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে বোধহয়। হ্যাঁ, স্পেস কমপ্লেক্সিটি বা মেমোরি কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। সো আপনি আবার আপনার হচ্ছে কোডের এক্সিকিউশন টাইমও বেড়ে যাবে। তো আপনি খামাখা হচ্ছে এটা কেন করবেন? তো ওইটা হচ্ছে এক মানে এক পার্সপেক্টিভ থেকে বাদ, কিন্তু আসলে এটা মানে মানে কোডে হ্যাম্পার করে না আর কি, ঠিক আছে। আচ্ছা, মানে কোডে ইরর দেখায় না কোনো কখনো। আচ্ছা, ইউডি মানে কি? ইউজ ডিফাইন, আগে ইউজ পরে ডিফাইন, এটা তো আসলে use define ki data is used and then redefined, alert, usually not a bug because the language permits reassignment at almost any time. আচ্ছা, এখানে যেটা মিন করেছে এটা কিন্তু ইউজ ডিফাইন অ্যাকসেন্সে হয় না, তাই না? যে আমি আগে ইউজ করে পরে ডিফাইন করব কিভাবে, বাট অ্যাকসেন্সে হয়। সেটা হচ্ছে যে ধরেন আমি হচ্ছে একটা কোড নিলাম এরকম, যে প্রথমে আমি হচ্ছে এক্স এর ভ্যালু 1 নিয়েছি, তারপরে এটাকে ইউজও করেছি, পরবর্তীতে আমি আবার ডিফাইন করে এক্স এর ভ্যালু 2 নিলাম এবং ইউজ করলাম। এটা কিন্তু করা যায়, এটা হচ্ছে রিডিফাইনের ক্ষেত্রে করা যায়। আচ্ছা, এই কথাটা আমি আসলে আগে বলে আসিনি, এটা বলে আসা উচিত ছিল, মাথায় ছিল না, যে আমরা হচ্ছে ডিফাইনটা কিন্তু বললাম একবারই করতে পারি, বাট আমরা রিডিফাইনও করতে পারি, যেটা অ্যাকচুয়ালি হয়েছে এক্স এ, এখানে যে এটাকে এখানে ডিফাইন করেছে এখানে রিডিফাইন করেছে, সো এটার উপর কোনো হ্যাম্পার করতেছে না। সো হ্যাম্পার না করলে ইটস ওকে, বাট যদি রিডিফাইন মানে ডিফাইন পাশাপাশি হয়ে যায় তাহলে সেটা প্রবলেম। আমরা আস্তে। সো এক সেন্সে ইউজ ডিফাইনটা হয়, বাট আপনারা নর্মাল সেন্সে যদি চিন্তা করেন তাহলে আসলে ইউজ ডিফাইন হয় না, এবং আপনারা নর্মাল সেন্সে চিন্তা করে ইউজ ডিফাইনকে পোটেনশিয়াল বাগই দিবেন। এখানে হচ্ছে রিডিফাইনের কথা বলা হয়েছে, যদি রিডিফাইন মেনশন থাকে বা আপনারা কোড দেখে বলছেন যে এটাকে রিডিফাইন করা হয়েছে, আই মিন আগে ডিফাইন করে ইউজ করে এরপর আবার ডিফাইন করা আছে, তাহলে সেটাকে ওকে দিবেন, ঠিক আছে। এটা একটু সিচুয়েশন মানে সিচুয়েশনের উপর বেস করে। বাট যদি দেখেন টোটালি ডিফাইন করা হয়, নতুন ভাবে ডিফাইন হচ্ছে ইউজের পরে বা আগে ইউজ করে পরে ডিফাইন, তাহলে এটা মানে বাগ। আচ্ছা, সেম ভাবে হচ্ছে ইউকে হচ্ছে ইউজ কিল, সো ইউজ করে আমি কিল করতেই পারি নর্মাল সিচুয়েশন। কে ইউ কিল ইউজ, কিল করে কিভাবে ইউজ করেন ভাই? এটা তো সম্ভবই না, সিরিয়াস বাগ, মানে একটা মেজর প্রবলেম, যে কিল করে এটা ইউজ করা ইম্পসিবল। আপনি যেখানে ওই ভ্যারিয়েবলকে আনডিফাইন মানে কিল করে দিছেন, মানে রিমুভ করে দিছেন বা আনডিফাইন করে দিছেন, সেখানে আসলে কখনোই ওকে ইউজ করা পসিবল না। আবার কেডি মানে হচ্ছে কিল ডিফাইন, হ্যাঁ
কিল করে আপনি ডিফাইন করতে পারেন, আলটিমেটলি রিডিফাইন হয়, ডেটা ইজ কিল্ড এন্ড দেন রিডিফাইন। আমি নতুন ভাবে মানে আগের ডেটাকে রিমুভ করে দিই বা আগের ভ্যারিয়েবলকে রিমুভ করে দিই, নতুন ভাবে এটাকে ডিফাইন করলাম, ইটস টোটালি ফাইন। ডিফাইন। সো রিডিফাইনের ক্ষেত্রে ইটস ওকে, বাট ডিফাইনের ক্ষেত্রে এটা ঠিক না। যেমন রিডিফাইনিং এ ভ্যারিয়েবল উইদাউট ইউজিং ইট হার্মলেস বাগ বাট নট অ্যালাউ ইট। সো আমি যদি এরকম হয় যে ডিফাইন তাহলে ওকে, বাট ডিফাইন আসলে ওকে না। ঠিক আছে, আমি অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি। ইউজ, হ্যাঁ খুবই সিম্পল, ইউজ তো আমরা মানে অনেকবার করতে পারি, এটা কোনো ব্যাপার না। কিল কি সম্ভব? একবার কিল করে ওটাকে আপনি আর খুঁজে পাবেন কই যে ওটাকে আবার কিল করবে? সেটা হার্মলেস বাগ, মানে এটা আসলে মানে ইস্যু করে না, কিন্তু ওই যে যেটা বললাম ইস্যু করে না, কিন্তু এটা আসলে মানে অ্যালাউ না আর কি, এটা প্রবলেম। আচ্ছা, সো বুঝতে পেরেছি এই টেবিলটা। এই দুটো জিনিস, এই সিঙ্গেল ক্যারেক্টার ডেটা ফ্লো অ্যানোমালিস আর ডুয়াল ক্যারেক্টার ডেটা ফ্লো অ্যানোমালিস যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের আজকের পড়া শেষ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, বুঝতে পারবেন। এখানে একটা হিউজ বড় সিনারিও দেওয়া আছে, যে সিনারিওতে বলা হয়েছে যে আপনার ক্যালকুলেট হচ্ছে গ্রস স্যালারি অফ অ্যান এমপ্লয়ি ইন অ্যান অর্গানাইজেশন, বেসিক স্যালারি এত, যদি এত হয় তাহলে HR এ মানে হিউম্যান রিসোর্স অ্যালাউনমেন্ট হবে 10% বেসিকের, DA কিছু একটা হবে 90% বেসিকের, যদি তার স্যালারি হচ্ছে ইকুয়াল টু বা 1500 অ্যাভব বেশি হয় তাহলে হচ্ছে HR এ হবে 500 টাকা, 500 RS রুপি, আর DA হবে 90% বেসিক স্যালারি, ক্যালকুলেট দ্য গ্রোস স্যালারি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বাট আপনাদের প্রবলেম নিয়ে হেডেক করতে হবে না, আপনারা এখানে হেডেক করবেন কি নিয়ে? ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে। সো এটাকেই কোডও দেওয়া আছে, আপনাদের কোডও করতে হবে না, কোড অলরেডি দেওয়াই থাকবে, আমরা কোড দিয়ে কোশ্চেন করি বেসিক্যালি। নর্মালি আবার এটা দিয়েও কোশ্চেন করা যায়, যে এটা দিয়ে কোশ্চেন করলাম, তারা কোড বের করবে, কোড বের করে দেন হচ্ছে ওখান থেকে ভেরিয়েবল বের করবে। বাট আমাদের তো সময় না, এটা আমাদের হচ্ছে ডেভেলপ মানে প্রোগ্রামিং কোনো কোর্সও না। সো আমরা প্রোগ্রামিং এর দিকে ফোকাস না করে আমরা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্টটাকে বা নলেজটাকে ইউজ করে আমরা আমাদের টেস্ট কেসগুলো প্রিপেয়ার করব। সো এখানে ওটার জন্য একটা ইয়ে দেওয়াই আছে, কোড করে দেওয়াই আছে, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল ডিফাইন করেছি। এখানে হচ্ছে 8 এর পরে 9 নম্বর লাইনটা এখানে দিয়েছি, তাতে একটু বড় করে একটা পেজে একটা স্লাইডে দেখানো যায়, ঠিক আছে। তো এখন যেটা আপনাদের কাজ হবে এই কোয়েশ্চেন থেকে, যে আপনাদেরকে কোয়েশ্চেন এভাবে বলতে পারে যে এখানে যতগুলো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, বা স্পেসিফিক ভাবে একটা দুটো ভেরিয়েবলের নাম মেনশন করে দিতে পারে, যে BS এবং DA এই দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করো, অথবা হচ্ছে বলতে পারে যে যতগুলো ভেরিয়েবল ডিফাইন করা, যতগুলো ভেরিয়েবল আছে ইউজ ডিফাইন কিল, মানে যতগুলো ভেরিয়েবল আছে এক কথায় এখানে সবগুলো নিয়ে কাজ করো। তো আপনাদের যেটা করতে হবে, এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে যে সিঙ্গেল হচ্ছে অ্যানোমালিস ইউজ, একটা হচ্ছে ডাবল অ্যানোমালিস ইউজ। তো একটা জিনিস দেখেন, আমি এখানে অ্যান্সারটা কিভাবে আসছে, যে আমরা একটা একটা করে ভ্যারিয়েবল দেখতেছি, যে প্রথমে BS, তারপরে GS, তারপরে DA এভাবে। তো BS এর ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা টেবিল করতে হবে। ফর ভ্যারিয়েবল BS দ্য ডিফাইন ইউজ স্কিল প্যাটার্ন আর গিভেন বিলো। সো এখানে হচ্ছে এটাই হচ্ছে আপনাদের টেস্ট কেস, যে কোন টেস্টটা, এক মিনিট, কোন প্যাটার্নটা, আই মিন কোন হচ্ছে ডেটা ফ্লো অ্যানোমালিসটা কোথায় কাজ করতেছে এবং সেটার হচ্ছে আউটপুটটা কি আসতেছে। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই জিনিসটা বের করে নিতে হবে। এবং আপনারা এখানে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, যেহেতু এখানে অনেকগুলো দেওয়া আছে, বাট শিওর থাকেন পরীক্ষায় আসলে আপনার একটা দুইটা ভ্যারিয়েবলে বেশি আসবে না, সর্বোচ্চ দুইটা ভ্যারিয়েবল আমরা দেই, কারণ দুইটা ভ্যারিয়েবল করতে আসলে পোলাপানের মাথা স্বাভাবিক, পরীক্ষার হলে এত কিছু কাজ করে না। সো এরকম অনেকগুলো থাকলেও দুইটা ভ্যারিয়েবল মেনশন করে দিবে, যে এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে আপনারা হচ্ছে ডেটা ফ্লো টেস্টিং টেকনিকটা কভার করেন। তো তখন আপনারা যেটা করবেন, যে দুইটা টেবিল করলেই হচ্ছে, এবং প্রথমে আপনাদের এটা বের করে নেওয়া লাগবে যে ওই ভ্যারিয়েবল দুইটা কোথায় ডিফাইন হয়েছে এবং কোথায় ইউজ হয়েছে, সাথে কোথায় কিল হয়েছে এটাও বের করে নিতে পারেন, যদি কিল থাকে না নট অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, সেম ভাবে কোথায় কিল হয়েছে এটা বের করে নিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি দেখে গেলেন যে কোন কোন লাইনে কি হয়েছে এবং কোনটার জন্য কোন সিনারিও আছে। সো এ এর জন্য ডিফাইন আছে এবং ইউজ আছে, বি এর জন্য দুইটাই আছে, সি এর জন্য এটা নাই। সো যেটা নাই সেটা আমরা বুঝে যাচ্ছি যে এটা আগে হচ্ছে মানে টেবিল থেকে বুঝে যাচ্ছি। সো এখানে দেখেন ওইভাবে আমরা কতগুলা টোটাল জানছি, এখানে জানছি 6টা, এখানে জানছি 9টা, 9 6 15। আমরা 15টাই দিয়েই টেস্ট করব না, আমরা টেস্ট করব সেইগুলো দিয়ে যেগুলো হচ্ছে ওটার জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারছেন? যেগুলো আমরা এখানে পাবো
সেগুলো শুধু মানে সেগুলো দিয়ে শুধু টেস্ট করব। যেমন আগে ডিফাইন হয়েছে নাকি পরে ডিফাইন হয়েছে, আগে ডিফাইন হয়েছে পরে ইউজ হয়েছে, নাকি আগে ডিফাইন হয়েছে পরে রিইউজ হয়েছে, ইউজ হয়েছে নাকি মানে ইউজের পরে ইউজ হয়েছে নাকি ইউজের পরে কিল হয়েছে নাকি কিল পরে হয়েছে নাকি। এইটার এই প্যাটার্নের কোনো ফিক্স ইয়ে নাই, এটা ডিপেন্ড করবে। এখানে দেখেন 5টাতে টেস্ট করেছে, আপনি চাইলে 15টা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আলটিমেটলি আমাদেরকে এভাবে করতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা ইয়ে থেকে, বই থেকে কপি করা, যে বইটা আমরা ফলো করতেছি, বাট ওখানে আসলে এত ডিটেলসে দেওয়া নাই। আর আমি আসলে এতটা সময় করে উঠতে পারি এটাকে গুছাইয়ে দেওয়ার। বাট আমি বলে দিচ্ছি, আপনাদের রেকর্ডিং থাকবে, আপনারা শুনে আই হোপ বুঝতে পারবেন যে প্রথমে হচ্ছে কি করে নেওয়া লাগবে, এরকম একটা খসড়া বা ড্রাফট করে নেওয়া লাগবে। এটা আপনারা মেইন খাতাতে করতে পারেন, বেটার হবে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বারবার পাতাতে হবে না। তারপরে ওখানে যে কয়টা সিচুয়েশন পাবেন ওই কয়টা সিচুয়েশন দিয়ে আপনি প্যাটার্ন তৈরি করবেন। এখন যদি দেখেন সিচুয়েশন আসলে 2টা 3টা বেশি নাই, তাহলে আর 2টা 3টা দিয়ে আপনারা অ্যাবনর্মাল কেস দিয়ে দিবেন। যেমন এখানে দেখেন এই 5টা সিচুয়েশন নর্মাল, বাট এর বাইরে আরো কিছু দিলে হয়তো অ্যাবনর্মাল হতো, এই জন্য ওরা আসলে দেখাই নাই। কিন্তু আমরা হচ্ছে ইনভ্যালিডটাও দেখাবো, আমরা অলরেডি বলেছি যে আমরা হচ্ছে টেস্ট কেসের ক্ষেত্রে ইনভ্যালিডটা দেখাবো। এখানে টেস্ট কেসের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু সুন্দর করে গুছাই লিখতে হবে না, এখানে হচ্ছে এই 3টা জিনিস লিখলেই হবে, যে প্যাটার্নটা কি ইউজ করতেছেন, কোন লাইনে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, আর ওই লাইনে এটার এক্সপ্লেনেশন কি। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সেম ভাবে দেখেন আরো একটা ভেরিয়েবল দেওয়া আছে, এখানে 4টা ভেরিয়েবলের জন্য করা আছে, বাট আমাদের অনুমানে দুইটা বেশি দেওয়া হয় না আর কি। জিএস এর ক্ষেত্রে দেখেন 4টা অ্যাপ্লাই করেছে, ডি এর ক্ষেত্রে দেখেন 4টা অ্যাপ্লাই করেছে, আর এইচআর এর ক্ষেত্রে দেখেন 5টা অ্যাপ্লাই করেছে। সো এইখানে দেখেন এই যে এটা হচ্ছে হার্মলেস, ঠিক আছে, আই মিন নট অ্যালাউড, কিন্তু এগুলো দেখেন সবগুলো অ্যালাউড করেছে। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন, যখন আপনারা এটা একটা এক্সাম্পল করলে বুঝতে পারবেন আসলে, এটা যখন করে ফেলবেন ভ্যারিয়েবল গুলো দিয়ে, তখন কিন্তু এগুলো আপনাদের ইজি হয়ে যাবে, এগুলো করতে আর কঠিন লাগবে না। বুঝতে পারছেন? আমি খুব ট্রাই করব কালকে একটা ফুল এক্সাম্পল কমপ্লিট করে, আই মিন এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে এটা দিয়ে দেওয়া, সো দ্যাট আপনারা ইয়ে করবেন, এটা বুঝতে পারবেন। বাট টিল দেন দ্যাট আপনাদের এটা নিয়ে হেডেক করার দরকার নাই। আপনারা হচ্ছে ডিসেকশন তো কালকে পরীক্ষা দেবেন, সো তাদের তো আজকে হেডেক করার দরকারই নাই, তারা রেকর্ডিং দেখে নিতে পারবেন বা বুঝে রাখেন, পরে বুঝে ইয়া করতে পারবেন, রিলেট করে নিতে পারবেন। বাকিরা ওইটা দেওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করেন, আমি যদি না দিতে পারি আমি জানাই দিব, ঠিক আছে? আমি ট্রাই করব কালকে সকালে গিয়ে এটা কমপ্লিট করার। ম্যাম, বলেন। আমাদের কোডে যদি ম্যাম এমন থাকে যে এখানে কোনো ম্যাম মানে কি বলে বাগ নাই, সেখানে তো আমাদের ইনভ্যালিডটা দেখানোর দরকার নেই তাহলে আর। এই কোডে বাগ থাকবে, বাগ না থাকলে তো সবই নরমাল আসবে। হ্যাঁ, বাগ না থাকলে সবই নরমাল আসবে, তখন তো আপনার হচ্ছে বা আচ্ছা, শিমুল একটা ভালো কথা মনে করাই দিছেন, যদি আপনাদের যতগুলো প্রবলেম এ পর্যন্ত করাইছি সবগুলোর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, কিছু কিছু কেসে পাবেন যে হচ্ছে এখানে আসলে কোনো প্রবলেমই নেই, মানে আপনি যে যদি ইফ এলস হয় তো আপনি যেই ভ্যালু দেন এটা এলসে চলে যায়, সো ওটা হচ্ছে ইনভ্যালিড কোনোভাবে আসলে বের আসে না। সো সেই ক্ষেত্রে আপনাদের ইনভ্যালিড বের করার দরকার না, আপনারা ভ্যালিড দিয়ে দেখান, বাট সেক্ষেত্রে একটু 2টা 3টা বেশি ভ্যালিড দিয়ে দেখাবেন আর কি। বুঝতে পারছেন? আর এক্ষেত্রে নর্মালি হচ্ছে আসলে কি কোড তো আমরা মানে বুঝে শুনে দেই, তো ভুল দেওয়ার অপশন থাকে না, কারণ ভুল হলে ঝামেলা। তো ঠিক দিয়ে আমরা জাস্ট ট্রাই করি, মানে দেখি যে আপনারা প্যাটার্ন গুলো বা টেস্ট কেস গুলো বা টেস্ট কেস টেবিলটা ঠিকভাবে করতে পারতেছেন কিনা। কারণ টেস্ট কেস টেবিল করতে পারলে এটা ঠিক না ভুল, আই মিন এক্সপেক্টেড আউটপুট ট্রু আসবে না ফলস আসবে, আই মিন ভ্যালিড আসবে না ইনভ্যালিড আসবে, এটা তো আপনারা বের করতেই পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, গ্রেট। এখন আমরা একটু অ্যাডভান্টেজ দেখি, অ্যাডভান্টেজ কি কি আছে। যে ই ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড বাট নেভার ইউজড, মানে যেটা ইউজ হয় না সেটা বের করতে, আমি অলরেডি প্রথমে এটা বলেছি যে ইউজ হয়নি কিন্তু হচ্ছে আমরা ডিক্লেয়ার করে রেখেছি, এগুলা বের করা যায়। ডিক্লেয়ার করিনি কিন্তু ইউজ করেছি, এগুলো বের করা যায়। আবার মাল্টিপল টাইম ডিফাইন করেছি, এগুলো ইউজ বের করা যায়। আবার হচ্ছে ডিঅ্যালোকেট এ ভ্যারিয়েবল বিফোর ইট ইজ ইউজড, ওই যে মানে ডিফাইন করেছি, ডিফাইন করে তারপরে ইউজ করেছি, এগুলো মানে এই সুবিধাগুলো পাওয়া যায়, বাট সুবিধা টুবিধা কিছু আসবে না, এগুলো জাস্ট মাথায় রাখেন তাহলে হবে। আচ্ছা, স্ট্যাটিক অ্যানালাইসিস ইজ নট এনাফ। আমরা যখন যা করলাম এগুলো আসলে স্ট্যাটিক অ্যানালাইসিস, মানে ফিক্স কিছু জিনিস দিয়ে অ্যানালাইসিস করেছি, এগুলো আমরা ফিক্স করে নিয়েছি যে 15টা দিয়ে এই 15টা দিয়ে আমরা টেস্ট করব, মানে হ্যাঁ অ্যানালাইসিস করব, সেটা এখানে ডেফিনেশন দেওয়া আছে যে কি কি কারণে আসলে স্ট্যাটিক অ্যানালাইসিস মানে
এনাফ না, সেক্ষেত্রে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হয়। তো ডাইনামিক অ্যানালাইসিসের ক্ষেত্রে ওখানে যেমন আপনার হচ্ছে যে ডি ইউ কে এই তিনটা দিয়ে করেছে। ডাইনামিক অ্যানালাইসিসের ক্ষেত্রে এরকম কয়টা আছে? 4 আর 3 7টা আছে। একটা হচ্ছে এডিইউপি, অল ডিইউ পাথস, তার মানে হচ্ছে অল ডিফাইন ইউজ পাথ, অল ইউজ পাথ, অল অল কি এটা পি ইউজ, নো পি ইউজ এলো। আচ্ছা, ও পাথ আর কি, সব পাথগুলো ইউজ হয় নাই। সাম মানে কিছু কিছু হচ্ছে কম্পিউটেশনাল ইউজ, মানে কিছু কিছু ইউজ হয়েছে এরকম। আচ্ছা ঠিক আছে, এরকম হচ্ছে আরো কয়টা 7টা দেওয়া আছে। তো আমাদের যেহেতু সময় কম এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা আসলে ওভার কমপ্লিকেটেড একটা এটা খুবই ভেজাল। ঠিক আছে, আমি মানে এটা পড়াতে পারতাম, কিন্তু এটা পরীক্ষায় দিলে বিশ্বাস করেন মানে একটা বান্দাও হচ্ছে শুধু এটাই অ্যান্সার করতে হবে, নাহলে এটা বাদ দিতে হবে। এটা এত বড় কোয়েশ্চেন, এটাতেই অলমোস্ট 10 মার্কস দিতে হয়, নাহলে এটা জাস্টিফাই হয় না। তো এই কারণে আমরা এটা পড়াই কিন্তু বাদ দিয়ে দেই, এটা থেকে কোয়েশ্চেন দেই না। তো আমি এজন্য হচ্ছে চিন্তা করলাম যে আপনাদের আসলে এগুলো নিয়ে অনেক বেশি প্যানিক আছেন, আমি এটুকু স্কিপই করে যাব, কারণ এটা আসলে এটার মতোই মানে সিম্পল। এই জিনিসগুলো আপনি যদি বুঝে যান, আপনি জাস্ট হচ্ছে এভাবে অ্যাপ্লাই করবেন। এখন আপনারা যদি বলেন তাহলে আমি একটা ক্লাস রেকর্ড করে, ওটার উপর একটা ক্লাস রেকর্ড করে আপনাদের হচ্ছে রেকর্ডিংটা শেয়ার করে দিতে পারি, আপনারা পরে ফিউচারে দেখে নিতে পারেন। বাট পরীক্ষার জন্য আমি ওই প্যানিকটা দিতে চাচ্ছি না, বুঝতে পারছেন? মানে আমি আপনাদেরকে এটা ক্লাস রেকর্ড করে দিয়ে দিব, আপনারা পরে পরীক্ষা শেষ হইলে পরে যদি মনে করেন দেখে নিতে পারেন, যেহেতু এটা আমাদের একটা পার্ট এই পড়ার, এটা একদম শেষ। এরপরে আসলে ম্যানুয়াল টেস্টিং আর থাকে না, এরপরে আপনার অটোমেশন টেস্টিং এ চলে যায়। তো এই ডাইনামিক ডেটা ফ্লো টেস্টিংটা এই জন্য আমি স্কিপ করেছি। আমি জাস্ট পাথগুলোর নাম আপনাদের জানায় রেখেছি যে এইগুলা হয়, কিন্তু এটা হচ্ছে মানে অনেকগুলো প্রসেস করে করতে হয়। বাট এটা হচ্ছে যে ডাইনামিক, তো এজন্য এটা একটু মানে স্পেসিফিক হয়, বা এটা টেস্ট কেসটা ভালো হয়, মানে টেস্ট রেজাল্টটা ভালো আসে। কিন্তু আমাদের ওটা নেহার পানি হওয়ার দরকার নাই, আমরা এটাই করি, কারণ এটাই অনেক ঝামেলা। আর অলরেডি আপনাদের কোড দিয়ে 3-4টা প্রবলেম করানো হয়ে গেছে, তো আমি আর প্রেশার দিতে চাচ্ছি না। এটুকুই করেন, এটুকু করতে পারলে ইজ মোর দ্যান এনাফ অ্যাজ ইউজুয়াল একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স এর জন্য। এখন বলেন এটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা? কিছু না, আমি জাস্ট 6টা আর এখানে 9টা 15টা জিনিস নিয়ে কথা বলেছি, 15টা এখানে ইউজ করেছি, দ্যাটস ইট। বলেন। নো কোয়েশ্চেন? ওকে, সো যদি কোয়েশ্চেন থাকে আপনারা পরে আস্ক করে নিয়ে, আমি হচ্ছে একটু ফাংশনাল নন ফাংশনাল যাচ্ছি। এটা কিছুই না, ফাংশনাল নন ফাংশনাল হচ্ছে আমি এদেরকে একটা মনে হয় ডিসেকশনকে বলেছিলাম যে আমরা ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি বলেন তো? ক্লায়েন্ট যেগুলো দেয় বেসিক্যালি ওগুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর এর বাইরে পারফরম্যান্স, অ্যাভেলেবিলিটি, ইউজেবিলিটি এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। নন ফাংশনাল। আচ্ছা, এখন ধরেন ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে, আমি এটা দিয়ে মনে হয় ডিসেকশন এক্সাম্পল দিয়েছিলাম, যে ধরেন আমাকে ক্লায়েন্ট বলেছে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার লগইন পেজে লগইন হবে, হ্যাঁ, কিন্তু মানে খুব স্বাভাবিক সে এটা Mr. Rakibul Hasan, please mute your mic. Thanks. Okay, so যেখানে ছিলাম, যে ধরেন আমাদের ইউজার একটা রিকোয়ারমেন্ট দিছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে, কিন্তু ওই পাসওয়ার্ড বা ইউজার নেম ভুল হইলে কি নোটিফিকেশন দিবে বা কি মেসেজ দিবে এটা উনি বলে নাই। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা কি এমনি রেখে দিব? ধরেন ইউজার নেম ভুল দিছে, আমাদের কিছু দেখাবে না, ওইরকমই থাকবে, অ্যাক্সেসও দিবে না, কিছু দেখাবেও না। এটা তো আসলে কোনো হলো না, তাই না? মানে কোয়ালিফাইড সফটওয়্যার হলো না। তো আমরা কি করব? আমরা সর্বনিম্ন লিখতে পারি কি ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ মিসম্যাচ অর ইনকারেক্ট।
বাট আমরা যদি আর একটু স্পেসিফাই করতে চাই, একটু যদি কষ্ট করে আছে ডেভেলপার, যে আমরা একদম লিখে দিলাম যে মানে ইউজার নেম ভুল হলে বলে দিবে ইউজার নেম কারেক্ট, পাসওয়ার্ড ভুল হলে বলবে পাসওয়ার্ড কারেক্ট, আর দুটোই ভুল হলে বলবে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনকারেক্ট। ঠিক আছে? তো এই যে কাজটা করতেছি এক্সট্রা, এটা কিন্তু নন ফাংশনাল। এক কথায় রেদওয়ান যেটা বললো যে যেগুলো কাস্টমার দিবে, স্পেসিফাই করে দিবে, সেগুলোই ফাংশনাল। এর বাইরে আমরা যা করব সবই নন ফাংশনাল। এর সাথে ইনক্লুডেড আমরা বাই ডিফল্ট পারফরমেন্স, ইউজাবিলিটি, রিলায়েবিলিটি এগুলো তো করি টেস্টিং। সো এগুলো তো সিকিউরিটি, এগুলো তো নন ফাংশনালের মধ্যে পড়ে। এবং যেগুলো আমরা রিকোয়ারমেন্টের বাইরে রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য করি, সেগুলো নন ফাংশনালের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এখন এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো টেস্ট করাই হচ্ছে ফাংশনাল টেস্টিং, আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো টেস্ট করা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। এখন বলেন কে বুঝি নাই? সেম অ্যাজ ফাংশনাল আর নন ফাংশনাল কথা সফটওয়্যারে কিন্তু সেম মিন করে, এটা যার ক্ষেত্রে হোক। টেস্টিং এর ক্ষেত্রে টেস্ট, কোডিং এর ক্ষেত্রে কোড, রিকোয়ারমেন্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট, এরকম। এক লাইনে বুঝাই দিলাম, একবার রিডিং পড়ে নেবেন, শেষ। এখানে এমন কিছু নাই, আসলে হয়তো বা 1-2 মার্কের কোশ্চেন আসতে পারে, আসলে এভাবে বুঝাই লিখবেন, শেষ। এখন বলেন কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আপাতত নাই ম্যাডাম। ওকে, ঠিক আছে, আপাতত না থাকলেও কোনো সমস্যা নাই, ভবিষ্যতে থাকলেও কোনো সমস্যা নাই। 23 তারিখ পর্যন্ত টাইম, এর মধ্যে কমপ্লিট করে যাবেন, এরপরে করলে আসলে কোনো লাভ নাই। আমি এটা শেষ করছি। রেকর্ডিংটা আমি as soon as possible বের সাথে দিয়ে দিব, হয়তো আজকে দিতে পারবো না, কালকে সকালবেলা ট্রাই করব দিয়ে দেওয়ার। ম্যাম কালকে আমাদের ক্লাস ছিল, ক্লাসটা কি হবে? না, কালকের ক্লাসটা আমার এন্ড থেকে হবে না, বাট আপনারা যদি করতে চান আমি নিতে পারি। ম্যাম আমাদের তো সিলেবাস শেষ, তো ম্যাম না নিলেই ভালো। হ্যাঁ, সিলেবাস শেষ। আপনারা যদি আচ্ছা বি সেকশন আপনারা কি খাতা দেখবেন কালকে? আর এ সেকশন আপনারা চাইলে খাতা দেখতে পারেন। ম্যাম আমরা তো খাতা দেখেছি নাকি? ও সরি, বি সেকশন তো খাতা দেখছি। যারা দেখে নাই চাইলে খাতা দেখতে পারে। ম্যাম স্যাটারডে তে আপনি ফ্রি আছেন না ম্যাডাম? আমি এই ডি সেকশন কখন জানি আপনারা পরীক্ষা দিচ্ছেন? 9:45-এ? জি ম্যাম, 710 নাম্বার রুম। হ্যাঁ, ওরা 9:45-এ দিবে। সো আমি 9:45, 11টার সময় আপনাদের ক্লাস, আমি 11টা থেকে ফ্রি আছি। হয়তো বা 10-15 মিনিট